আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা এমন কিছু উৎস আর তথ্য নিয়ে ঘাটাঘাটি করব যা আমাদের নিজেদের সম্পর্কে ভাবনার ধরনটাই হয়তো পুরোপুরি বদলে দেবে। একদম। আজকের বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল ইউভাল নোয়া হারারির বিখ্যাত বই সেপিয়েন্স, এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ডের কিছু নির্দিষ্ট অংশ। এখানে মূলত ফোকাস করা হয়েছে মানব ইতিহাসের একেবারে শুরুর দিককার অধ্যায়গুলোতে। রাইট। কিভাবে আফ্রিকার কোনো এক কোণে পড়ে থাকা একটা সাধারণ, খুব একটা গুরুত্বপূর্ণ নয় এমন স্তন্যপায়ী প্রাণী থেকে মানুষ আজকের এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রজাতিতে পরিণত হল, সেটাই আমাদের আজকের তদন্তের বিষয়। ঠিক, বিশেষ করে আমরা বোঝার চেষ্টা করব বোধগত বিপ্লব বা কগনেটিভ রেভলিউশন জিনিসটা আসলে কি, কিভাবে ভাষার উদ্ভব আর এই যে কল্পকাহিনী বা ফিকশন তৈরি করার ক্ষমতা, সেটা মানব সভ্যতার পুরো গেমটাই চেঞ্জ করে দিল। আর সেই সাথে প্রাচীন শিকারী সংগ্রাহক বা হান্টার গ্যাদারার মানুষদের জীবন আসলে ঠিক কেমন ছিল, তার একটা বাস্তব চিত্র আমরা তুলে আনব। এই আলোচনাটা কিন্তু শ্রোতাদের জন্য, মানে আমাদের বর্তমান জীবনের জন্য মারাত্মক প্রাসঙ্গিক। কারণ আজ আমরা প্লেটে কি খাবার নিচ্ছি, আমাদের সমাজ কিভাবে চলছে, কর্পোরেট অফিসগুলো কিভাবে কাজ করছে, বা পরিবেশের ১২টা আমরা কিভাবে বাজাচ্ছি। একদম তাই। এই সব কিছুর শেকড় কিন্তু লুকিয়ে আছে সেই হাজার হাজার বছর আগের সিদ্ধান্তে। তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। যে বিষয়টা সবচেয়ে বড় ধাক্কা দেয় তা হলো আমরা কিন্তু পৃথিবীতে একা ছিলাম না। হ্যাঁ, আমরা সাধারণত ভাবি বিবর্তনের একটা সরল রেখা ধরে বানর থেকে আজকের এই আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্স তৈরি হয়েছে, কিন্তু বাস্তব চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আজ যেমন পৃথিবীতে বাঘ, সিংহ বা চিতার মতো বিরল প্রজাতির বিভিন্ন ধরন রয়েছে, আজ থেকে প্রায় ২৫ লক্ষ বছর আগে পৃথিবীতে মানব প্রজাতিরও অনেকগুলো ধরন একসাথে টিকেছিল। আমরা মূলত শিম্পাঞ্জি ও গরিলাদের মতো গ্রেট এপস পরিবারেরই একটা অংশ। ঠিক, কিন্তু শুধু হোমো সেপিয়েন্স নয়, সে সময় ইউরোপ এবং পশ্চিম এশিয়ায় দাপিয়ে বেড়াত নিয়ান্ডারথালরা। পূর্ব এশিয়ায় ছিল হোমো এরেক্টাস, আবার ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে হোমো ফ্লোরেসিয়েন্সিসের মতো মানব প্রজাতিও ছিল। যারা উচ্চতায় ছিল মাত্র ১ মিটারের মতো। তাই না? হ্যাঁ, অনেকটা বামনাকৃতির মানুষ বলা যায়। এটা সত্যি অবাক করার মতো যে একটা সময়ে পৃথিবীতে অন্তত ৬টি ভিন্ন মানব প্রজাতি একই সাথে ঘুরে বেড়াচ্ছে। তো এই এতগুলো প্রজাতির মধ্যে হোমো সেপিয়েন্সদের এমন কি বিশেষত্ব ছিল যা তাদের আলাদা করে তুলল? উৎসগুলো ঘাটলে দেখা যায় মানুষের সবচেয়ে বড় হাতিয়ার ছিল তার মস্তিষ্ক। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় মানুষের মস্তিষ্ক অস্বাভাবিক রকমের বড়। একটা আধুনিক হোমো সেপিয়েন্সের মস্তিষ্কের আকার ১২০০ থেকে ১৪০০ কিউবিক সেন্টিমিটারের কাছাকাছি। কিন্তু এই বড় মস্তিষ্ক থাকার কারণে স্যাপিয়েন্সদেরকে চরম একটা মূল্য চোকাতেও হয়েছে। মস্তিষ্কের এই এনার্জি খরচের হিসাবটা দেখলে বিষয়টা পরিষ্কার হয়। শরীরের মোট ওজনের মাত্র ২ থেকে ৩% জায়গা দখল করে থাকে মস্তিষ্ক। অথচ মানুষ যখন কোনো কাজ না করে শুধু বিশ্রাম নেয়, তখনও এই মস্তিষ্ক শরীরের মোট শক্তির প্রায় ২৫% একাই শুষে নেয়, যেখানে শিম্পাঞ্জি বা অন্যান্য বানর প্রজাতির ক্ষেত্রে এই শক্তির খরচ মাত্র ৮%। বাপরে, এত বিপুল পরিমাণ শক্তির যোগান দিতে গিয়ে তো প্রাচীন মানুষদের দিনের বেশিরভাগ সময় শুধু খাবার খুঁজেই কাটাতে হতো। একদম। আর মস্তিষ্কে এত শক্তি যাওয়ার কারণে মানুষের পেশিগুলো অন্যান্য প্রাণীর তুলনায় বেশ দুর্বল হয়ে পড়েছিল। এর সাথে আরেকটা বড় বিপত্তি যোগ হল মানব শিশুর জন্মের ক্ষেত্রে। দাঁড়ান, এখানেও জন্ম প্রক্রিয়ার লজিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানুষ যখন দু পায়ে সোজা হয়ে হাঁটতে শুরু করল, তখন নারীদের পেলভিস বা নিতম্বের হাড় সরু হয়ে আসতে শুরু করে। হ্যাঁ, অথচ অন্যদিকে বিবর্তনের কারণে শিশুদের মাথার আকার ক্রমশ বড় হচ্ছিল। এর ফলে মানব শিশুরা অত্যন্ত অপরিণত এবং অসহায় অবস্থায় জন্মগ্রহণ করতে বাধ্য হল। অন্যান্য প্রাণীর দিকে তাকালে দেখবেন একটা ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুর জন্মের কয়েক ঘন্টার মধ্যেই উঠে দাঁড়াতে পারে, কয়েক সপ্তাহের মধ্যে নিজের খাবার নিজেই জোগাড় করতে পারে। কিন্তু একটা মানব শিশুকে বছরের পর বছর ধরে বাবা মা এবং সমাজের অন্যদের ওপর পুরোপুরি নির্ভর করতে হয়। আর এই অসহায়ত্বটাই কিন্তু মানুষের জন্য শাপে বর হয়ে দাঁড়ালো। কারণ একটা মানুষকে বড় করার জন্য শুধু একজন মায়ের পক্ষে সব করা সম্ভব ছিল না। পুরো একটা দল বা গোষ্ঠীর প্রয়োজন হতো। রাইট। খাবার জোগাড় করতে,
শিশুকে নিরাপত্তা দিতে। এই বাধ্যবাধকতার কারণেই মানুষের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটা সামাজিক বন্ধন তৈরি হতে শুরু করল, যা অন্যান্য প্রাণীদের মতো অতটা জোরালো ছিল না। তবে এই সামাজিক বন্ধনের পাশাপাশি বিবর্তনের ধারায় সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে এলো যখন মানুষ আগুনের ব্যবহার শিখল। আগুন আবিষ্কারের ফলে মানুষ প্রথমবারের মতো খাবার রান্না করতে শিখল। কাঁচা মাংস বা শক্ত লতাপাতা চিবিয়ে হজম করতে শরীরের প্রচুর শক্তি আর সময় লাগত। কিন্তু রান্না করা খাবার খুব সহজেই হজম হয়ে যায়। এর ফলে মানুষের বিশাল বড় অন্ত্র বা পরিপাকতন্ত্রের আর দরকার পড়ল না। বিবর্তনের ফলে অন্ত্র ছোট হয়ে আসতে শুরু করল। আর অন্ত্র ছোট হয়ে আসার কারণে শরীর যে বিপুল পরিমাণ শক্তিটা বাঁচাতে পারল, সেই এনার্জিটা সোজা চলে গেল মস্তিষ্কের বৃদ্ধিতে। আগুনের আরেকটা মারাত্মক দিক ছিল, অন্যান্য প্রাণীরা তো তাদের শারীরিক শক্তির ওপর নির্ভরশীল। একটা ঈগল উড়তে পারে তার ডানার জোরে, একটা সিংহ শিকার করে তার নখের জোরে। কিন্তু আগুন মানুষকে প্রথমবারের মতো এমন একটা শক্তির নিয়ন্ত্রণ দিল, যা তার নিজের শরীরের সীমানার ওপর নির্ভরশীল নয়। একজন সাধারণ মানুষ, যে হয়তো খুব একটা শক্তিশালী নয়, সেও চাইলে একটা জ্বলন্ত মশাল দিয়ে নিমিষেই পুরো একটা বন পুড়িয়ে দিতে পারত। ঠিক। এই আগুনের ব্যবহারই হোমো স্যাপিয়েন্সকে খাদ্য শৃঙ্খলের মাঝামাঝি জায়গা থেকে এক লাফে একেবারে চূড়ায় পৌঁছে দিল। আচ্ছা, স্যাপিয়েন্সরা যখন এই আগুন এবং বড় মস্তিষ্কের জোরে আফ্রিকা থেকে বেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করল, তখন তো পৃথিবীর অন্যান্য অঞ্চলে আগে থেকেই নিয়ান্ডারথাল বা হোমো ইরেক্টাসরা ছিল। তাহলে তাদের কি হলো? উৎসগুলোতে মূলত দুটো থিওরির কথা বলা হয়েছে। একটা হলো রিপ্লেসমেন্ট থিওরি বা প্রতিস্থাপন তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী স্যাপিয়েন্সরা অন্য কোনো মানব প্রজাতির সাথে মিশতে পারেনি। তারা যেখানেই গেছে, নিজেদের শ্রেষ্ঠত্ব দিয়ে অন্যদের খাবার কেড়ে নিয়েছে, অথবা সরাসরি যুদ্ধে জড়িয়ে অন্যান্য প্রজাতিগুলোকে পুরোপুরি বিলুপ্ত করে দিয়েছে। আর দ্বিতীয় তত্ত্বটা হল ইন্টারব্রিডিং থিওরি বা সংমিশ্রণ তত্ত্ব। এই তত্ত্ব বলে যে স্যাপিয়েন্সরা অন্যান্য মানব প্রজাতির সাথে মিলেমিশে গিয়েছিল। এই জায়গাটিতে আধুনিক বিজ্ঞানের ডেটা কিন্তু দারুণ একটা টুইস্ট দেয়। 2010 সালে যখন নিয়ান্ডারথাল জিনোম প্রজেক্টের ফলাফল প্রকাশ পেল, তখন দেখা গেল মধ্যপ্রাচ্য এবং ইউরোপের আধুনিক মানুষদের ডিএনএতে 1 থেকে 4% ডিএনএ সরাসরি নিয়ান্ডারথালদের কাছ থেকে আসা। প্রায় 6% পর্যন্ত ডেনিসোভান ডিএনএ রয়েছে। তার মানে ওই প্রাচীন মানব প্রজাতিগুলো পুরোপুরি হারিয়ে যায়নি, তারা কোনো না কোনোভাবে আমাদের ডিএনএর ভেতরে আজও বেঁচে আছে। কিন্তু যেহেতু এই ডিএনএর পরিমাণ মাত্র 1 থেকে 6% মতো, তার মানে এই সংমিশ্রণ বা ইন্টারব্রিডিং খুব একটা বড় পরিসরে হয়নি। দিনের শেষে স্যাপিয়েন্সরাই পৃথিবীর দখল নিয়েছিল। হ্যাঁ, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। নিয়ান্ডারথালদের মস্তিষ্কও কিন্তু অনেক বড় ছিল এবং তারা শারীরিকভাবে স্যাপিয়েন্সদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তাহলে স্যাপিয়েন্সরা কিভাবে জিতল? এখানেই আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা চলে আসে, বোধগত বিপ্লব বা কগনিটিভ রেভলিউশন। আজ থেকে প্রায় 70,000 বছর আগে হোমো স্যাপিয়েন্সদের চিন্তাধারা এবং যোগাযোগ ব্যবস্থায় একটা অভাবনীয় পরিবর্তন আসে। বিজ্ঞানীরা মনে করেন কোনো একটা আকস্মিক জিনগত পরিবর্তনের ফলে এক নতুন ধরনের ভাষার উদ্ভব ঘটে। এখন প্রশ্ন হতে পারে, ভাষাই কি সব? অন্যান্য প্রাণীরাও তো সংকেত দিতে পারে। একটা বানর হয়তো চিৎকার করে তার সঙ্গীতের বোঝাতে পারে, সাবধান, নদীতে সিংহ। তাহলে মানুষের ভাষা এতটা স্পেশাল কেন? কারণ মানুষের ভাষার মূল ফোকাসটা শুধু বাইরের বিপদ বা শিকারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই ভাষার একটা বড় অংশ তৈরি হয়েছিল গসিপ বা পরনিন্দা করার জন্য। একদম ঠিক। সংঘবদ্ধভাবে বেঁচে থাকার জন্য স্যাপিয়েন্সদের এটা জানা খুব জরুরি ছিল যে দলের মধ্যে কে কাকে পছন্দ করে, কে সৎ, কে প্রতারক। এই গসিপ করার ক্ষমতার কারণেই তারা অনেক বেশি নির্ভরযোগ্য দল তৈরি করতে পেরেছিল। কিন্তু গবেষণায় একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। গসিপ বা পরনিন্দা করে একটা দলের মধ্যে খুব জোর 150 জন মানুষকে একসাথে ধরে রাখা সম্ভব। রাইট। 150 জনের এই লিমিট ক্রস করলে দলের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয় এবং দলটি ভেঙে যায়। তাহলে স্যাপিয়েন্সরা কিভাবে এই গণ্ডি পার হলো? কিভাবে তারা হাজার হাজার বা লাখ লাখ মানুষের সাথে মিলে কাজ করলো? এর উত্তর লুকিয়ে আছে মানুষের ফিকশন বা কল্পকাহিনী তৈরি করার ক্ষমতার মধ্যে। হোমো স্যাপিয়েন্সই একমাত্র প্রাণী যারা এমন সব বিষয়ে কথা বলতে এবং বিশ্বাস করতে পারে বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। এই ব্যাপারটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ধরুন পুরাণ, দেবতা, মানবাধিকার, দেশের সীমানা
বা আইন, এগুলোর কোনোটাই কিন্তু বাস্তবে ধরা ছোঁয়া যায় না। এগুলো সবই মানুষের সম্মিলিত কল্পনার ফসল। একটা বানরকে আপনি কখনোই এই কথা বলে বোঝাতে পারবেন না যে তুমি এখন আমাকে তোমার কলাটা দিয়ে দাও, তাহলে মৃত্যুর পরে তুমি স্বর্গে যাবে এবং সেখানে অফুরন্ত কলা পাবে। হ্যাঁ, কোনো প্রাণী এমন কোনো কথায় বিশ্বাস করবে না যা সে দেখতে বা ছুঁতে পারছে না। কিন্তু মানুষ এই গল্পগুলো তৈরি করতে এবং বিশ্বাস করতে শিখেছিল। এই ফিকশনের বিষয়টা কতটা শক্তিশালী সেটা বোঝার জন্য ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পিউজো কোম্পানির চমৎকার উপমাটি আমরা ব্যবহার করতে পারি। পিউশো কোম্পানির রাস্তায় চলা গাড়িগুলো কি কোম্পানিটি নিজে? না, যদি আজ পিউজোর সব গাড়ি ধ্বংস হয়ে যায়, তাতেও কোম্পানিটার অস্তিত্ব মুছে যাবে না। তাহলে কোম্পানির কারখানাগুলো বা এর কর্মীরা কি কোম্পানি? যদি কারখানা বন্ধ হয়ে যায় এবং সব কর্মীকে ছাঁটাই করে দেয়া হয়, তারপরেও আইনিভাবে পিউজো কোম্পানির অস্তিত্ব থেকে যাবে। তাহলে পিউজো কোম্পানিটা আসলে কোথায় আছে? এর অস্তিত্ব আছে শুধুমাত্র আমাদের মাথার ভেতরে। এটা একটা লিগ্যাল ফিকশন বা আইনি কল্পকাহিনী। একদল আইনজীবী মিলে কিছু কাগজপত্রে সই করে ঘোষণা দিয়েছে যে পিউজো নামের একটা কোম্পানি আছে এবং আমরা সবাই সেটা মেনে নিয়েছি। প্রাচীনকালে উপজাতীয় আত্মারা যেভাবে মানুষের বিশ্বাসে ভর করে টিকে থাকত, আধুনিক কর্পোরেশনগুলো ঠিক সেভাবেই কাজ করে। আর এই কল্পকাহিনীর সবচেয়ে বড় সুবিধা হলো এর মাধ্যমে মানব সমাজ খুব দ্রুত নিজেদের আচরণ পরিবর্তন করতে পারে। জীববিজ্ঞানের ধীর গতির বিবর্তনের জন্য মানুষকে আর অপেক্ষা করতে হয় না। যেমন ধরুন, ক্যাথলিক যাজকরা স্বেচ্ছায় আজীবন সন্তান জন্মদান থেকে বিরত থাকেন। এটা কিন্তু জেনেটিক্স বা বিবর্তনের বেসিক নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। কারণ জিনের মূল লক্ষ্যই হল বংশবৃদ্ধি করা। কিন্তু এই যাজকরা তাদের জিনের নির্দেশ অমান্য করতে পারছেন শুধুমাত্র একটা শক্তিশালী গল্পের বা বিশ্বাসের জোরে। মানুষ জেনেটিক বিবর্তনের ধীর গতির জন্য অপেক্ষা না করে সংস্কৃতির মাধ্যমে দ্রুত পরিবর্তন আনতে শিখেছে। এই বোধগত বিপ্লব মানুষের হাতে যে বিশাল ক্ষমতা তুলে দিল তা নিয়ে তো আমরা কথা বললাম, কিন্তু কৃষিকাজ আবিষ্কার হওয়ার আগে হাজার হাজার বছর ধরে এই যে শিকারী সংগ্রাহক সমাজ ছিল, তাদের দৈনন্দিন জীবন আসলে কেমন ছিল? আমরা সাধারণত ভেবে নিই যে প্রাচীন মানুষের জীবন ছিল বড্ড কষ্টের। তারা গুহায় থাকত, সারাদিন হিংস্র প্রাণীর ভয়ে কাটাত। এই ধারণাটা কিন্তু বেশ ভুল। মজার ব্যাপার হলো, আমরা যে যুগটাকে স্টোন এজ বা প্রস্তর যুগ বলি, সেটাকে আসলে উড এজ বা কাঠের যুগ বলা বেশি যৌক্তিক। কারণ সে সময়ের বেশিরভাগ হাতিয়ারই ছিল কাঠের তৈরি, যা পচে মাটিতে মিশে গেছে, আর টিকে আছে শুধু পাথরের হাতিয়ার। শিকারী সংগ্রাহকদের জীবনযাপন নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলোর মধ্যে সবচেয়ে বড়টা হলো তাদের খাদ্যাভ্যাস নিয়ে। আজকের দিনে দেখবেন মানুষ মিষ্টি বা ফাস্টফুড দেখলেই গোগ্রাসে গিলতে শুরু করে। এই অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাওয়ার যে প্রবণতা, এর উৎস কিন্তু আমাদের সেই প্রাচীন জিনে লুকিয়ে আছে। এটাকে গর্জিং জিন বা অতিভোজনের জিন বলা যায়। ধরুন, আজ থেকে 50,000 বছর আগে কোনো একজন শিকারী সংগ্রাহক জঙ্গলে একটা বুনো ডুমুর গাছ খুঁজে পেল। তখন তার প্রথম প্রবৃত্তি কি হতো? সে কিন্তু ভাবত না যে আজ কয়েকটা খাই, কাল এসে আবার বাকিগুলো খাবো। কারণ সে জানত কাল এলে হয়তো অন্য কোনো প্রাণী সব ফল সাবার করে দেবে। তাই সে পেট ফেটে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো সম্ভব ফল খেয়ে নিত। সেই একই জিন আজও আমাদের ডিএনএতে রয়ে গেছে। আমরা যখন এক বাক্স মিষ্টি দেখি, আমাদের ডিএনএ এখনও মনে করে আমরা জঙ্গলেই আছি। এই খাদ্যাভ্যাসের বৈচিত্র্যটাই প্রাচীন মানুষদের বেশ সুস্থ রেখেছিল। আধুনিক মানুষ হয়তো ধান বা গমের মতো নির্দিষ্ট কয়েকটা জিনিসের ওপর নির্ভরশীল। কিন্তু প্রাচীন মানুষ সকালে হয়তো কয়েক ধরনের বুনো ফল খেত, দুপুরে শামুক বা ছোট শিকার, রাতে মাশরুম। এই মারাত্মক বৈচিত্র্যের কারণে তারা খুব একটা পুষ্টিহীনতায় ভুগত না। শুধু তাই নয়, কৃষিজীবী বা আধুনিক মানুষের তুলনায় প্রাচীন শিকারী সংগ্রাহকরা সপ্তাহে গড়ে মাত্র ৩৫ থেকে ৪৫ ঘণ্টা কাজ করত। অর্থাৎ দিনে মাত্র কয়েক ঘন্টা খাবার খুঁজেই তাদের বাকি সময়টা ছুটে। আর একটা বড় সুবিধে ছিল রোগ ব্যাধি। আজ আমরা যেসব মারাত্মক সংক্রামক ব্যাধি দেখি, এগুলোর বেশিরভাগই এসেছে গৃহপালিত পশু থেকে। যেহেতু প্রাচীন শিকারী সংগ্রাহকদের কোনো গৃহপালিত প্রাণী ছিল না, তাই সংক্রামক ব্যাধিও তাদের মধ্যে খুব একটা ছিল না। তবে কুকুর ছিল একটা ব্যতিক্রম, যা কৃষিকাজ শুরুর অনেক আগে থেকেই পোষ মেনেছিল। এত সব সুবিধে শুনে মনে হতে পারে প্রাচীন জীবনটা একটা নিখুঁত সমাজ ছিল। কিন্তু তাদের সমাজের একটা অন্ধকার দিকও ছিল। প্যারাগুয়ের আচে উপজাতির উদাহরণ থেকে আমরা এটা জানতে পারি।
হ্যাঁ, বেঁচে থাকার চরম তাগিদে তারা অনেক সময় দলের বয়স্ক বা অসুস্থ ব্যক্তিকে জঙ্গলে ফেলে যেত। এমনকি শিশুদেরও হত্যা করতে পিছপা হতো না। প্রাচীন মানুষেরা অ্যানিমিজম বা সর্বপ্রাণ্যবাদে বিশ্বাস করত। তারা ভাবত পাথর, নদী বা গাছেরও নিজস্ব চেতনা আছে। সমাজে ব্যাপক বৈচিত্র্য ছিল। রাশিয়ায় শুঙ্গির নামক একটা স্থানে প্রায় ৩০,০০০ বছর আগের একটা সমাধি পাওয়া গেছে। সেখানে দুজন শিশুর কঙ্কাল পাওয়া যায়, যাদের গায়ে প্রায় ১০,০০০ হাতির দাঁতের তৈরি পুঁতি পরানো ছিল। ১০,০০০ পুঁতি! প্রত্নতাত্ত্বিকরা হিসাব করে দেখেছেন ওই পুঁথিগুলো তৈরি করতে অন্তত ৭৫০০ ঘণ্টা সময় লেগেছিল। এর মানে সেই সমাজে গভীর ধর্মীয় বিশ্বাস বা ক্ষমতার একটা সুনির্দিষ্ট শ্রেণীবিন্যাস ছিল। কিছু সমাজ শান্তিপূর্ণ থাকলেও জাবল সাহাবা বা অপনেট গুহার প্রমাণ দেখায় যে সেখানে ভয়াবহ হত্যাকাণ্ড ও যুদ্ধ হয়েছিল। হোমো স্যাপিয়েন্সরা যখন নিজেদের এলাকা ছেড়ে নতুন নতুন ভূখণ্ডে ছড়িয়ে পড়তে শুরু করল, তখন তাদের এই আগ্রাসী রূপটা সবচেয়ে ভয়াবহভাবে প্রকাশ পায়। হোমো স্যাপিয়েন্স কিভাবে পৃথিবীর পুরো ইকোসিস্টেমের ১২টা বাজিয়ে দিয়েছিল তার প্রমাণ ইতিহাসে স্পষ্ট। ৪৫,০০০ বছর আগে তারা নৌকা বানিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছায়। এরপর ১৬,০০০ বছর আগে বরফ যুগের কঠিন পরিবেশ জয় করে সাইবেরিয়া হয়ে আমেরিকায় প্রবেশ করে। এই মহাদেশগুলোতে মানুষের প্রবেশ করাটা ছিল জীববৈচিত্র্যের জন্য একটা বিশাল বিপর্যয়। অস্ট্রেলিয়ায় মানুষের আগমনের পরপরই সেখানকার মেগাফনা বা দানবাকৃতি প্রাণীদের প্রায় সবই বিলুপ্ত হয়ে যায়। সেখানে ২ মিটার লম্বা ক্যাঙ্গারু বা ২.৫ টন ওজনের ডাইপ্রোটোডন ছিল। আমেরিকাতেও ছিল জায়ান্ট স্লথ বা সেবারটুথ বাঘের মতো বিশাল সব প্রাণী। কিছু বিশেষজ্ঞ হয়তো জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন, কিন্তু তথ্য প্রমাণ সরাসরি মানুষের দিকেই আঙুল তোলে। বড় প্রাণীরা মানুষকে ভয় পেতে শেখার আগেই মানুষের শিকারের পরিণত হয়েছিল। সাথে যুক্ত হয়েছিল মানুষের তৈরি আগুনের ব্যবহার, যা বিশাল বনভূমি পুড়িয়ে দিয়েছিল। চাকা, লিপি বা লোহার ব্যবহার শেখার অনেক আগেই শুধুমাত্র শিকারী সংগ্রাহক হিসেবেই হোমো স্যাপিয়েন্স পৃথিবীর স্থলভাগের বড় স্তন্যপায়ী প্রাণীদের প্রায় অর্ধেককে চিরতরে বিলুপ্ত করে দিয়েছিল। এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে আফ্রিকার এক প্রান্তের সাধারণ একটি প্রাণী কেবল গল্প তৈরি করার ক্ষমতা এবং সম্মিলিত বিশ্বাসের জোরে পুরো পৃথিবী দখল করে নিল। তবে তাদের এই বিজয়ের পেছনে লুকিয়ে আছে পরিবেশ এবং অন্যান্য প্রাণীর বিলুপ্তির এক বিশাল ও মর্মান্তিক ইতিহাস। এই ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি বুঝতে সাহায্য করে কেন আমরা আজ যেভাবে খাই, সমাজবদ্ধ হয়ে থাকি বা মিথ্যার উপর ভিত্তি করে কর্পোরেশন চালায়। আমাদের চারপাশের সবকিছুই এই দীর্ঘ যাত্রার ফল। একদম ঠিক। এই দীর্ঘযাত্রার প্রতিটি পদক্ষেপ আমাদের আজকের এই কাঠামো দাঁড় করিয়েছে। শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার বিষয় রেখে আলোচনাটি শেষ করতে চাই। যদি কল্পকাহিনী বা ফিকশন তৈরি করার ক্ষমতাই আমাদের দুনিয়া জয় করতে সাহায্য করে থাকে এবং অতীত যুগে বড় বড় প্রাণীদের বিলুপ্তির কারণ হয়ে থাকে, তাহলে বর্তমানে আমরা যে নতুন কল্পকাহিনীগুলো তৈরি করছি সেগুলো আমাদের কোথায় নিয়ে যাবে? ঠিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডিজিটাল অর্থনীতি, ভার্চুয়াল বাস্তবতা, এগুলোও তো এক ধরনের ফিকশন। এই নতুন ফিকশনগুলো কি আমাদের আরও শক্তিশালী করবে, নাকি নিয়ান্ডারথাল এবং ডাইপ্রোটোডনদের মতো একসময় আমাদের নিজেদেরই বিলুপ্তির কারণ হয়ে দাঁড়াবে? এটা ভেবে দেখার মতো একটা বিষয়। আজকের বিস্তারিত বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।